জনাব আমিনুল রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ কামাল ভাই। আহ, আমিনুল রশিদ, আপনি খেয়াল করেছেন যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, নানা ধরনের নির্বাচনী কথাবার্তা চলছে। প্রার্থীদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা দেখা যাচ্ছে। কেউ কেউ হুমকি দিচ্ছে, এটা না হলে নির্বাচন ছেড়ে চলে যাব। কেউ কেউ বলছে যে নির্বাচন কমিশনের সামনে যে ধর্ণা দিচ্ছে। এই যে নানা ধরনের ঘটনা ঘটছে, হয়তো নির্বাচনের সময় এগুলো স্বাভাবিক, কিন্তু তারপরও কিছু কিছু ঘটনাকে মানে একটু অস্বাভাবিক লাগছে না? যে এই যেমন ধরেন ব্যারিস্টার রুমিন ফারহানার বিষয়টা, অথবা হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আব্দুল আল মিন্টুর যে বাতচিত গুলো, এগুলো আমরা দেখছি। আবার ব্যালট নিয়ে, আপনার পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির যে প্রতিবাদ গুলো, তো এগুলো কি নির্বাচনের যে স্বাভাবিক একটা প্রত্যাশিত যে একটা আপনার পরিস্থিতি, তার সঙ্গে একটু বিসাদৃশ্য লাগছে কি আপনার কাছে? জি, কামাল ভাই, অনেক ধন্যবাদ। তা তো লাগছেই। এই নির্বাচনটা শুরু থেকেই আপনি দেখবেন যে বিগত দিনের জাতীয় সংসদ নির্বাচন, এমনকি বিগত তিনটি নির্বাচন, যে তিনটি নির্বাচন নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, বিতর্ক আছে, যে তিনটি নির্বাচন রাতের ভোট, আমির আমির ভোট, এরকম নানা বিশেষণে বিশেষায়িত, সেই নির্বাচনের আগেও নির্বাচনকে কেন্দ্র করে যে একটা উৎসব, যে একটা আমেজ বা বডি ল্যাঙ্গুয়েজ, নির্বাচনের যে অ্যাটমসফিয়ার যা ছিল, আপনি দেখেন যে এই সরকারের গত 1.5 বছর ধরে সংস্কার সংস্কার আমরা শুনতে শুনতে এত টায়ার্ড হয়ে গেলাম। সবচেয়ে বড় যে সংস্কার হবার কথা ছিল, একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেয়া, মূলত যে নির্বাচনে ভোট দিতে না পারার ক্ষোভের কারণেই মানুষ রাস্তায় নামলো, সেই সবচেয়ে বড় সংস্কার যে নির্বাচন, সেই নির্বাচন আয়োজনে সরকার বারবার মুখে বলছে যে তারা প্রস্তুত, তারা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেবে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে আহ, রাষ্ট্রের কোথাও একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবার জন্য যেরকম বডি ল্যাঙ্গুয়েজ বা সেটা নির্বাচন কমিশনের প্রস্তুতি বলেন, সরকারের কর্তা ব্যক্তিত্বের কথাবার্তা বলেন, কোথাও ঠিক মানে আমি নাগরিক হিসেবে কনভিন্সড হই না এখন পর্যন্ত। কিন্তু নির্বাচন যদি 12ই ফেব্রুয়ারি হয়, এই আমরা বলছি, আজকে আমি চুল কাটালাম যে সেলুনে, ওই ছেলেটা আমাকে প্রশ্ন করলো, স্যার ভোট কি 12 তারিখে হবে? তো দেখেন, ভোটের আর 12 তারিখ হতে 1 মাসও বাকি নাই। তো সোসাইটির সাধারণ মানুষের মধ্যে এখন পর্যন্ত এই কনফিউশন কেন? বিগত দিনের নির্বাচনগুলো এরকম তো আমরা এত কনফিউজ আমরা মানুষকে হতে দেখি নাই, যে ভোটের 20-25 দিন আগেও সে জিজ্ঞেস করে ভোট কি হবে। তো এই যে সরকার মানুষের মনে একটা ভরসা দিতে পারলো না, এইটা একটা আমি মনে করি যে ফেলিওর। এবং প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে ইতিহাসে সেরা নির্বাচন করবেন। ইতিহাসে সেরা নির্বাচন কি করে করবেন? এই সরকারের যারা স্টেক হোল্ডার, ধরেন এনসিপি তো একটা বড় স্টেক হোল্ডার, জামাত, বিএনপি, সবাই, মানে সব দলের সমন্বয়েই তো এই সরকারটা হলো, সব দলের সমর্থন নিয়েই। তো তাদের প্রধান স্টেক হোল্ডারদের একটা এনসিপি যে সুর, আজকে দেখেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠক পর্যন্ত করলো। বৈঠক শেষে বেরিয়ে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ মোটামুটি একই টোনে কথা বললেন, এবং তাদের এখন মনে হচ্ছে তাদের সমস্ত অভিযোগ, তাদের সমস্ত রাগ, তাদের সমস্ত ক্ষোভ হচ্ছে বিএনপির প্রতি। যে কেন বিএনপি তারেক রহমানের পোস্টার ঢাকা শহরে থাকবে, যদি সেই কারণে তাকে যদি শোকজ না করে, তাহলে কেন নাহিদ ইসলামকে শোকজ করবে, কেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে শোকজ করবে? এবং দেখেন যে তারা বারবার বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই। অথচ এই সরকার, আমরা জানি যে সবচেয়ে বেশি অনুরক্ত বা সরকারের যদি সমর্থন পায় কোনো একটি দল, এনসিপি। এবং এই এনসিপি যখন গঠিত হয়, আমরা শুরু থেকে শুনতাম যে কিংস পার্টি, প্রধান উপদেষ্টা নিজেও বিভিন্ন সময় কথা বলেছেন, তাতে মনে হয়েছে এই দলটির প্রতি তার একটা অনুরাগ বা ভালোবাসা আছে। তো সেই দল এখন বলছে যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নাই। এর অর্থ কি এই যে প্রতীক বরাদ্দ হয়ে যাওয়ার পরে যখন প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়ে যাবে, তখন কি ধীরে ধীরে পরিস্থিতি আরো এমন হবে যে তারা নির্বাচন থেকে সরে যাবে? বাজারে এই আলোচনাটা উঠছে যে এনসিপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে কিনা, এবং যদি তাই হয়, জামাত কি ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবে? আমি আপনার সাথে একবার বলেছিলাম সম্ভবত যে ভোটে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে, যদি এমন হয় যে বিএনপি ক্ষমতায় আসবে এবং এটি যদি জামাত এবং অন্যান্য দল কনফার্ম হয়, তাহলে তারা এই ভোটে আসলে থাকবে কেন? কারণ জুলাই অভ্যুত্থানের যারা অংশীদার, যারা সম্মুখ সারিতে ছিল, নির্বাচনের পরে যদি পরিস্থিতি এমন হয় যে তারা আর পলিটিক্সে খুব সিরিয়াসলি এক্সিস্ট করছে না, তারা অতটা মানে প্রায়োরিটি পাচ্ছে না, তাহলে তারা সেই ভোট কেন চাইবে? তাহলে কি এমন কোন পরিস্থিতি ঘটবে বা এমন কোন উসিলা বা অজুহাত তৈরি হতে পারে যে যাতে করে
একটা দুটি দল নির্বাচন থেকে সরে যাবে, এবং তার ফলে কি দাঁড়াবে? তাহলে কি ভোট আবার সময়টা চেঞ্জ হয়ে যাবে? এর মধ্যে ধরেন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে অনানুষ্ঠানিক ভাবে হলেও যে তারা ভোটে যাবে না, নো ভোট নো ভোট, নৌকা প্রতীক না থাকলে ভোটে যাবে না। এখন আমি ঠিক জানি না আগামী নির্বাচনকে সামনে রেখে এই আওয়ামী লীগ যারা ক্ষমতাচ্যুত হলো তাদের রোল, আবার আওয়ামী লীগের যে প্রধান এলাই জাতীয় পার্টি তাদের কি ভূমিকা হবে, সবকিছু মিলিয়ে আবার এই এনসিপি এখন যেটা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, সবকিছু মিলিয়ে জনমনে আজকে আমার যে নরসুন্দর তার যে প্রশ্নটা যে ভোট আদৌ 12 তারিখে হবে কিনা, এই সংশয়টা এখন পর্যন্ত যে আছে, এটাই হলো অ্যালার্মিং। যে সরকার এখন পর্যন্ত এইভাবে মানুষকে শতভাগ কনভিন্স করতে পারে নাই, নির্বাচন অ্যাটমসফিয়ার তৈরি করতে পারে নাই যে হ্যাঁ সত্যি সত্যি 12 তারিখে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। এটা আমি মনে করি সবচেয়ে বড়, সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এখন পর্যন্ত। অলরেডি আমি যে রুমিন ফারানার কথা বলছিলাম, উনি দেখলাম আজকে প্রেস কনফারেন্স করে বললেন যে এরকম প্রশাসন, মানে জানি অলরেডি বায়াস প্রশাসন, তাদের অধীনে আমরা কিভাবে নির্বাচন যাব। এই প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করছে এমন অভিযোগ কিন্তু আর এখানে বিএনপিও করছে, জামাতও করছে। তো প্রশাসনকে একদম পক্ষপাতহীন এমন তো কেউ করছে বলে আমি দেখিনি। তাহলে নির্বাচন না, কমিশনের কি উচিত হতো না এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া? না, এখন ধরেন অভিযোগ করে কে? অভিযোগ করে যখন সে সংক্ষুব্ধ হয়। এখন প্রত্যেক প্রার্থী চায় যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বলতে, আনোয়ার হোসেন মঞ্জুর একবার খুব রসিকতা করে একবার অনুষ্ঠানে বলেছিলেন যে ভোট ফ্রি ফেয়ার ভালো হয়েছে সেটা বুঝবো কি করে? সেটা বুঝবো আমি যদি জয়ী হই। তো উনি এটা রসিকতা করে বলেছিলেন যে উনি জয়ী হলে ভালো ভোট হবে। তো এখন কথা হলো যে হুম। প্রত্যেক প্রার্থী মনে করেন যে তিনি যেভাবে লেভেল প্লেইং ফিল্ড মনে করেন সেভাবে হতে হবে, সেভাবে তো হয় না। এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মূল অভিযোগটা এসছে কি, যে দ্বৈত নাগরিক হলে উনি নির্বাচিত হতে পারেন না, সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন না। এটি তো আমাদের সংবিধানেই আছে। তাহলে দ্বৈত নাগরিক থাকা অবস্থায় আপনি কি করে মনোনয়নপত্র বৈধ করেন, এই আলোচনা উঠছে। এক, দ্বিতীয় আলোচনা উঠছে যে ঋণ খেলাপি বা বিভিন্ন অভিযোগে মনোনয়নপত্র বাতিল করে দিচ্ছেন। কারোরটা বাতিল করছেন, কারোরটা করছেন না। এখন ইলেকশন কমিশন তো তার একটা লজিক থাকে, সে যখন বিচারক যখন রায় দেন তাকে আইন মানতে হয়, সংবিধান মানতে হয়, সেই সঙ্গে থেকে লজিকও মানতে হয়। আবার বিচারকের সার্কামস্টান্সেস কিছু এভিডেন্স থাকে, তার উপরে ভিত্তি করে তাকে রায় দিতে হয়। ইলেকশন কমিশনে যে আপিল হচ্ছে ওটাও তো একটা কোর্ট আসলে। তো ওনারা কিসের ভিত্তিতে রায় দিচ্ছেন সেই যুক্তিটা তাদের কাছে আছে, কিন্তু যারা সংখ্যা হচ্ছেন তারা মনে করছেন যে এই ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করছে। মাঠ প্রশাসনের ক্ষেত্রে বিএনপি বলে, আপনি খেয়াল করবেন যে ডিসিএসপিরা সব একটা বিরাট অংশই জামাত। আবার জামাতের লোকেরা বলে যে মাঠ প্রশাসন সব বিএনপির দখলে। তো এই অভিযোগটা পাল্টাপাল্টি। তো এখন নাগরিক হিসেবে আমাদের পক্ষে এটা বোঝা খুব কঠিন যে সত্যি সত্যি মাঠ প্রশাসনের ডিসি সাহেবদের কত শতাংশ প্রো বিএনপি, কত শতাংশ প্রো জামাত। এটা আরেকটা লজ্জার ইস্যু যে জনকর্মচারীরা, ওনারা বিএনপি, ওনারা আওয়ামী লীগ, ওনারা জামাত, এই আলোচনাটা ওঠে কেন? উনি তো অ্যাকর্ডিং টু হিজ ল উনি রোল প্লে করবেন, কিন্তু ওনারা হয়ে যান যখন যে ক্ষমতা আসে। আবার এনসিপির একজন নেতা বললেন যে অলরেডি গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকে গেছে, কারণ তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে। তো এই যে একটা আমাদের পলিটিক্যাল কালচারের মধ্যে ঢুকে গেছে, ভোট এলেই অভিযোগ পাল্টা অভিযোগ, এর মধ্য থেকে নাগরিকদের পক্ষ থেকে কিন্তু এটা বোঝা কঠিন হয় যে আসলে কে কি রোল প্লে করছে। নির্বাচন কমিশন তারা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যে কোনো কাজ করার ক্ষেত্রে স্বাধীন, কিন্তু আইনের বাইরে গিয়ে সে স্বাধীন না। মানে প্রত্যেকটা লোক স্বাধীন হচ্ছে তার বৃত্তের মধ্যে, আইনের বাইরে যাওয়ার জন্য সে স্বাধীন না, সংবিধানের বাইরে যাওয়ার জন্য তাকে স্বাধীনতা দেওয়া হয় নাই। কিন্তু যেই সব বিষয় নিয়ে কথা উঠছে, পোস্টাল ব্যালটের কথা আপনি শুরুতেই আনছিলেন, আজকে আমি আপনার সাথে যুক্ত হবার আগেই আমরা আমাদের রিপোর্টার একটা রিপোর্ট করলেন বাহরাইনে এই যে হ্যাঁ ভোটে, মানে হ্যাঁ বক্সে সিল দেয়া আমরা কিছু দেখলাম, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট বাহরাইনে। তো এইটা কয়েকদিন আগেও একবার ভাইরাল হলো। তো এইটা যদি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আপনি দেখেন, অভিযোগটা এসছে তো, এবং এইটার এগেনস্টে ইলেকশন কমিশন থেকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে সেটা খুব শক্ত যুক্তি কিন্তু না। ফলে নানা কারণেই আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশন কমিশন তার যে রোল প্লে করবার কথা, তার যেরকম মেরুদণ্ড সোজা রেখে কাজ করবার কথা, সেটা তারা করতে পারছে না আসলে। মাঠ প্রশাসনের ক্ষেত্রেও স্বরাষ্ট্র উপদেষ্টা। পোস্টাল ব্যালটে যে ঘটনা ঘটলো, পোস্টাল ব্যালটের যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির ক্ষেত্রে আপনি মানে নির্বাচন কমিশনের কি মেরুদণ্ড নিয়ে কথা বলবেন নাকি যোগ্যতা নিয়ে কথা বলবেন? না, তারা কি যোগ্যতা আসলে মেরুদণ্ড, অযোগ্যতা পরিচয় দেয়নি?
তারা অযোগ্যতার পরিচয় দিয়েছে। এখানে যেটা মুশকিল হয়েছে, তারা যেরকম বলবার চেষ্টা করছেন যে এটা স্যাবোটাজ হতে পারে, যে কোনো একটা গ্রুপ এই টোটাল ভোটিং প্রসেসটাকে বা এই ইলেকশন কমিশনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য সচেতন ভাবেই এই ব্যালট গুলোকে খুলে ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে। এটা হতে পারে, এটা আমিও মনে করি এটা একটা লজিক হতে পারে। কিন্তু কথা হলো যে একটা ঠিকানায় কয়েকশো বা একশোর বেশি ব্যালট ওনারা পাঠালেন কেন? যখন একটা ঠিকানা এতগুলো ব্যালট যাওয়ার প্রশ্ন এসছে, তখনও তো তার সন্দেহ করবার কথা ছিল। ওনারা যুক্তি দিয়েছেন কি, যে মধ্যপ্রাচ্যে বা এরকম যেসব দেশে প্রবাসী বাংলাদেশিরা থাকেন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ঠিকানা দেন নাই, কালেকটিভলি একটা ঠিকানা দিয়েছেন। তো আমি ঠিক জানি না, এইটা আসলে আরো বেশি ইনভেস্টিগেট হওয়া দরকার, ইলেকশন কমিশনকেও জবাবদিহির মধ্যে আনা দরকার, যে সত্যি সত্যি এইখানে ওনাদের যে ব্যাখ্যাটা দিচ্ছেন কতটা যুক্তিযুক্ত। কারণ এখানে একটা বিচার বিভাগে তদন্ত হওয়া দরকার। কারণ চুরি যে 5 টাকার করে, সে 500 টাকা চুরিও করতে পারে। ফলে এই যে আপনি বাহরাইনে যে ঘটনাটা ঘটলো, আপনি ধরে নিলাম আমরা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বাহরাইনের ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় এসছে বলে আমরা জানলাম। কিন্তু আরো যেসব দেশে গেছে, ইউরোপে গেছে, আমেরিকায় গেছে, অস্ট্রেলিয়াতে গেছে, তো সেসব দেশে যেরকম ঘটনা ঘটে নাই, সিল দিয়ে আবার যে পাঠানো হয় নাই বা হবে না, আমরা সেটা জানবো কি করে? অপরাধ 20টা ঘটে, সোশ্যাল মিডিয়া আসে তো একটা, 19টা ঘটনার খবর তো আমরা জানি না। ফলে এইখানে পোস্টাল ব্যালট নিয়ে আপনি যে শব্দটি বললেন কেলেঙ্কারি, আসলে কেলেঙ্কারি হয়েছে নাকি এটি বিচ্ছিন্ন ঘটনা, এটি কিন্তু আমরা আমরা কনফার্ম না। যদি বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে এটা আলহামদুলিল্লাহ। আর যদি বিচ্ছিন্ন ঘটনা না হয়, যদি এরকম ঘটনা আরো ঘটে থাকে, তাহলে এটার মানে কার বাক্সে যাবে জিনিসটা? ভোট যদি ম্যানিপুলেশন হয়, নির্বাচন যদি প্রভাবিত হয়, সেই প্রভাব বিস্তার কে করতে চায়? যার জয়ের সম্ভাবনা কম থাকে। তো যার যে অ্যাপারেন্টলি ভোট হলে, ফ্রি ফেয়ার ভোট হলে যে জয়ী জয়ী হবে বলে বিশ্বাস করা হয়, তার তো ম্যানিপুলেট করার সুযোগ মানে প্রয়োজন নাই। ম্যানিপুলেট সেই করে যার জয়ের সম্ভাবনা কম। তাহলে নির্বাচন কমিশন কারো পারপাস সার্ভ করছে, নাকি নির্বাচন কমিশনের উপরে ভর করে কেউ এটা করছে? এইটা আমি মনে করি পোস্টাল ব্যালট নিয়ে যে ঘটনাটা ঘটলো, এটার বিচার বিভাগে তদন্ত হওয়া দরকার, যে আসলে কি ঘটেছে। ইলেকশন কমিশন যে ব্যাখ্যাটা দিয়েছে, নাগরিক হিসেবে আমি স্যাটিসফাইড না। আসলে আপনি যে মেরুদণ্ডের কথা এখন বললেন, একটা দেখেন, এই জি নির্বাচনে আছে আর 3 সপ্তাহ। এই সময় জি বিচার বিভাগের তদন্ত কবে হবে, কবে কি ডিসিশন হবে, অথবা এই ভোটগুলি কিভাবে নেওয়া হবে? সময় তো নাই। না, আসলে এখন এইটা দেখেন, এই তদন্তের কাজ প্রশ্নটা কিন্তু তদন্ত অনেকে হতে করছে। থাকবে। আমি জি একটা কথা বলি, এই প্রশ্ন কিন্তু অনেকে করছে যে যে নির্বাচন কমিশন এই 15 লাখ পোস্টাল ভোটকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না, তারা 12 কোটি ভোটকে কিভাবে হ্যান্ডেল করবে? এই প্রশ্নটা কিন্তু এই আসছে এখন। এইটা শুধু তো ইলেকশন কমিশনের বিষয় না। আপনি দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পরশুদিন সম্ভবত বললেন কি, যে অভ্যুত্থানের সময় থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে সেগুলো নির্বাচনে ব্যবহৃত হবে না। উনি জোর দিয়ে বলছেন। উনি কি করে বললেন? ওই যারা অস্ত্র লুট করেছে ওনারা ওনাকে বলে গেছে যে স্যার আমরা এই অস্ত্র নির্বাচনে ব্যবহার করব না। এটা হয় নাকি? এই লোক মানে এত উদ্ভট উদ্ভট কথা বলেন এবং এত হাস্যকর কথা বলেন, এবং এত হাস্যকর কথা বলবার পরেও এই লোক যে স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদে আছেন কি করে আমি তো ঠিক জানি না। এবং ওনাদের যে সবচেয়ে বড় স্টেক হোল্ডাররাই ওনার পদত্যাগ দাবি করলেন। এবং মাঝখানে যে ঘটনাটা ঘটলো হাদির হত্যার পরে, আমরা তো ধরে নিয়েছিলাম উনি বোধহয় সরে যাচ্ছেন। অন্তত আত্মসম্মান বোধ থাকলে লোকেরা তো চলেও যায়। তো উনি নিজেও যাচ্ছেন না, সরকারও তাকে বের করে দিচ্ছে না। অথচ এই লোক একটার পর একটা এরকম হাস্যকর কথা বলে যাচ্ছেন। চোরি মানে অস্ত্র লুট হলো থানা থেকে, সেই অস্ত্র নির্বাচনে ব্যবহৃত হবে না, উনি জোর দিয়ে বলছেন। এখন তাহলে প্রশ্ন করবো যে আপনি কি করে বলেন কে চুরি করেছে তাহলে আপনি জানেন, কে লুট করেছে আপনি জানেন, এবং তারা এসে আপনাকে বলেছে যে স্যার আমরা এই অস্ত্র ব্যবহার করব না। ফলে এইসব কথাবার্তা না, উনি হয় খুব সরল অথবা খুব বেশি চালাক, আমি ঠিক জানি না উনি কি। খুব সরলতার কারণে লোকের এরকম কথাবার্তা বলে, আবার খুব চালাক লোক আবার খুব চালাক লোকেরাও বোকা সাজে, আমি ঠিক জানি না উনি কি। এখন এরকম আচ্ছা। একটা লোক স্বরাষ্ট্র হ্যাঁ। উপদেষ্টা পদের থেকে আইন শৃঙ্খলা বাহিনী গত 1.5 বছর ধরে উনি কি নিয়ন্ত্রণটা করছেন বলেন? একটা মব উনি বন্ধ করতে পারেন না, এবং প্রত্যেকটা মবের পরে একই ব্যাখ্যা দেন। এবং উনি বলেন কি মানুষকে সচেতন হতে হবে। উদ্ভট কথা। মানুষ সচেতন হতে তাহলে আপনার পুলিশ দরকার কি, আপনার র্যাব দরকার কি, আপনার আর্মির দরকারটা কি? তো শুধু নির্বাচন কমিশন তো না, এই যে সরকারের যে মেরুদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর, আমরা যে সক্ষমতা দেখলাম গত 1.5 বছর ধরে, এই আইন শৃঙ্খলা বাহিনী কি ইলেকশন কন্ডাক্ট করবে? এবং নির্বাচনের দিন যদি 10টা জায়গায় মব হয়, কয়টা আপনি ঠেকাবেন? কয়টা আর্মি যাবে, কয়টা ফোর্স সেখানে যাবে? শুধু ইলেকশন কমিশনের মেরুদণ্ডহীনতা এখানে তো প্রশ্ন না, এখানে সরকারের মেরুদণ্ডহীনতা তো একটা বড় প্রশ্ন। আপনি কিভাবে এই অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে একটা খুব ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন, আমি তো ঠিক জানি না আসলে। আচ্ছা, আমি যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই আলোচনা, সেটা হলো যে এই যে আমাদের যে গণভোট যেটা হচ্ছে, গণভোটে আমরা দেখতে পাচ্ছি সরকার সুনির্দিষ্টভাবে একটা পক্ষ নিয়ে নিয়েছে।
এবং হা ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চলছে। সরকারি অফিসগুলোতে চলছে, স্কুল কলেজে চলছে, ব্যাংকগুলিতে চলছে, এবং এখানে আপনার ব্যাপক খরচও করা হচ্ছে কিন্তু অলরেডি। আমি এর মধ্যে শুনলাম যে আপনার পল্লী বিদ্যুৎ তারা নাকি প্রায় 4 কোটিরও বেশি লিফলেট ছাপিয়েছে। তো এগুলোর যে এই যে খরচটা হচ্ছে, এবং এটা কি আপনার কাছে আইনগত ভাবে এটা কি ঠিক হচ্ছে, অথবা নৈতিক ভাবে কি ঠিক হচ্ছে, অথবা এটা আফটার আইন ইফেক্ট কি হচ্ছে? এটা আইনগতভাবে হয়তো ঠিক, ঠিক এই কারণে যে আইনগতভাবে বাধা নাই। আলোচনা যদি আপনি করতে চান তাহলে অনেক পেছনে যেতে হবে, আমি জানি না সময় পাবেন কিনা। সেটা হলো যে যেই প্রক্রিয়ায় গণভোট হচ্ছে এই প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ এবং এই প্রক্রিয়াটাই অসাংবিধানিক আমি মনে করি। এই কারণে যে সবকিছু আপনি সংবিধানের 106 অনুচ্ছেদ বা হাইকোর্টের একটা রায় দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারেন না। বাংলাদেশের সংবিধানে গণভোট তো নাই। তো আপনি গণভোট নাই, আপনি হাইকোর্টের একটা আদেশের বলে দিচ্ছেন যে গণভোট আসছে। আচ্ছা মেনে নিলাম। পৃথিবীর ইতিহাসে প্র্যাকটিস হলো যে কোনো আইন বা সংবিধানের পরিবর্তন এটা সংসদে পাশ হওয়ার পরে গণভোটে যায়। যে জনগণকে বলতে হয় যে দেখো আমরা জনগণের প্রতিনিধিরা এটা করছি, তুমি যদি এটা হ্যাঁ বলো তাহলে সমর্থন দাও, অথবা সমর্থন দিও না। এইখানে হলো উল্টো। আগে আপনি গণভোট নিয়ে সেই জুলাই সনদ পাঠাচ্ছেন পার্লামেন্টে বা সংবিধান সংস্কার পরিষদে, তারা এটাকে রেটিফাই করবে। এটা একটা উদ্ভট সিস্টেম। এই গণভোটের যেই প্রক্রিয়ায় হচ্ছে এই সিস্টেমটাই ত্রুটিপূর্ণ। মানে এখানে হ্যাঁ জিতবে কি না জিতবে সেটা পরের ব্যাপার, নাম্বার ওয়ান। নাম্বার দুই, যেই ভোটের ফলাফলটা নির্ধারিত নির্ধারিত মানে হ্যাঁ ভোট তো জিতবে, কারণ সরকার পুরো রাষ্ট্রযন্ত্র হ্যাঁ ভোটের পক্ষে। এখন আপনি যেই ফলাফলটা চান সেই ফলাফলটার পক্ষে আপনি প্রচার যদি চালান তাহলে দুইটা অপশন রাখার তো দরকার নাই। আপনি একজন লোকের সামনে ভাত এবং রুটি দিয়ে বললেন যে দুইটার মধ্যে একটা আপনি বেছে নিতে পারেন, তবে আমি চাই আপনি ভাত খান। তো আপনি বললেন যে আমি চাই আপনি ভাত খান, তাহলে রুটিটা আমার সামনে আপনি দিলেন কেন? দুইটা অপশন রাখার অর্থই হলো যে আমি আমার চয়েস মতো একটা নিব। তাহলে আপনি যদি মনেই করেন যে আপনি হ্যাঁ কে জয়যুক্ত করাবেনই, হ্যাঁ ফলাফলই আপনি আনবেন, তাহলে আপনি নাটা রাখলেন কেন? দুই। নাম্বার তিন, যদি আপনি মনেই করেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে হ্যাঁ জয়যুক্ত করাতে হবে, আপনার তো এই হ্যাঁ ভোটের আয়োজন করার দরকার ছিল না। যে জুলাই সনদটা আপনি করেছেন এইটা আপনি বলে দিতে যে পাশ হয়ে গেছে, কিন্তু সেটা আপনি পারছেন না, কারণ এটা আইনগতভাবে মানে সিদ্ধ হবে না। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা আমার কাছে মনে হয়েছে একটা গোলমেলে, একটা লেজে গোবরে, এবং এটা ভবিষ্যতে কোনো না কোনো সময় আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ চারটা প্রশ্ন দিয়ে একটা হ্যাঁ না হচ্ছে। এখন আপনি বলবেন এবং চারটা প্রশ্নের মধ্যে আবার সাব ক্লজ আছে, যে জুলাই সনদের মধ্যে যতগুলো ধারা সব ধারাকে আপনি চারটা প্রশ্নের মধ্যে ঢুকিয়ে বলছেন এইবার আপনি হ্যাঁ বা না বলেন। তো এখন সেই জুলাই সনদের 84টা পয়েন্টের মধ্যে 50টা পয়েন্টে আমার একমত আছে, আমি একমত, কিন্তু 34টার ব্যাপারে আমি হয়তো দ্বিমত করি। তাহলে আমি হ্যাঁ দেবো না না দেবো? পুরো বিষয়টা পরিষ্কার না। এবং আমরা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের কাছ থেকে আমরা লোকাল মানুষের ফিডব্যাক নিচ্ছিলাম যে ভোটের বাকি অল্প কিছুদিন, লোকেরা গণভোট সম্পর্কে কি জানে একটু আমাদের কাছে কিছু ফিডব্যাক দেয়। লোকেরা হাস্যকর হাস্যকর সব উত্তর দেয়, বলে যে আমরা এই যে সবাই মিলে ভোট দিতে যাবো এটাই গণভোট। লোকেরা জানেই তো না গণভোটটা কি। এবং সরকারের এই যে রাষ্ট্রের পয়সা খরচ করে এই যে প্রচারটা করছে, এই প্রচারের ফলেও কত লোক সত্যিকারই বুঝবে যে গণভোটটা কি, আমি ঠিক জানি না, আমি খুব ডাউট। অধিকাংশ লোকই না বুঝে হ্যাঁ দেবে, না বুঝে না দেবে। এবং অনেকেই মানে ইনসিস্টেড হবে তার প্রতিবেশীর দ্বারা, তার দলের দ্বারা, যে ভাই গণহারে হ্যাঁ দিয়ে আইসো। আর আমার ধারণা একটা বিরাট অংশের লোক জাতীয় নির্বাচনের ব্যালটে ভোট দেবে, কিন্তু ওই যে হ্যাঁ না, ওই সিল, ওই ব্যালটে সিল আসলে দেবে না, সে বুঝবে না জিনিসটা। তার মানে সরকার পারপাসিভলি চায় যে যে কোনো ভাবেই হোক হ্যাঁ জয়যুক্ত হোক, এবং আপনি নিশ্চিত থাকেন হ্যাঁ জয়যুক্তই হবে। সরকার, কারণ আমাদের বাংলাদেশে এর আগে যে 3টি গণভোট হয়েছে, 3টি গণভোটের রেজাল্ট আসলে আগে নির্ধারণ করা ছিল। সরকার যে রেজাল্ট চেয়েছে গণভোটে সেই রেজাল্ট হয়ে এসেছে। এবারও তাই হবে, একটা আনুষ্ঠানিকতা করলো আর কি, যে একটা হ্যাঁ জয়যুক্ত হবে। আচ্ছা, তার উপরে ভিত্তি করে একটা জুলাই সনদ আপনি সংসদে বা গণপরিষদে বা সংবিধান সংস্কার পরিষদে আপনি পাঠাবেন, সেটা রেটিফাইড হবে। এইটা একটা আনুষ্ঠানিকতা ছাড়া কিচ্ছু না বলে আমার মনে হয়। আচ্ছা, আমি এখন শেষ প্রশ্নটা করছি আপনাকে। এটা আপনি সংক্ষেপে বললে ভালো হয়, কারণ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকে প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তিনি সংখ্যালঘুদের উপর যে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে সহিংসতা, সেটা নিয়ে একটা পোস্ট দিয়েছেন। এবং সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে সহিংসতাগুলি ঘটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, তার মধ্যে সাম্প্রদায়িক উপাদান খুব বেশি একটা নেই। তিনি বলেছেন যে 645টি ঘটনা ঘটেছে, তার মধ্যে সাম্প্রদায়িক উপাদান আছে মাত্র 71টিতে। এবং এটা একটা ব্রেকআপ তিনি দিয়েছেন। এবং ইন্টারেস্টিং হলো যে 71টার কথা উনি বলেছেন সেগুলো সবগুলি
মন্দির সংক্রান্ত, যে মন্দিরে ভাঙচুর, মন্দিরে চুরি, মন্দিরে হত্যাকাণ্ড, মন্দিরে অগ্নিসংযোগ, মন্দিরে প্রতিমা ভাঙার হুমকি এটসেট্রা, এগুলি মিলিয়ে ৭১টা। আর বাকি যে ঘটনাগুলো আছে, যেমন আপনার জমি সংক্রান্ত বিরোধ, আগুন দেওয়া, চুরি, অস্বাভাবিক মৃত্যু, এগুলির মধ্যে উনি সাম্প্রদায়িকতা দেখছেন না আর কি। তো আপনি এটা কি দেখছেন কিনা আমি জানি না, যদি দেখে থাকেন তাহলে এটা নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া জানতে না, চাই। এটাতে সংক্ষেপে বলি কমল ভাই, 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনের পরে দক্ষিণাঞ্চলে প্রচুর হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছিল। আমি তখন রিপোর্টার হিসেবে এই ঘটনাগুলো কভার করতে ভোলায় গিয়েছিলাম। সেখানে এরকম দেখেছি যে অনেকগুলো ঘটনার পেছনেই আসলে ব্যক্তিগত রেষারেষি, ব্যক্তিগত দ্বন্দ্ব, পারিবারিক বিরোধ এটাই কাজ করেছে, কিন্তু সেটাকে রং দেওয়া হয়েছিল পলিটিক্যালি। এর পরবর্তীতে যখনই এরকম নির্বাচনের পরে সংখ্যালঘু শব্দটা আমরা বলতে চাই না, স্পেসিফিক একটা রাষ্ট্রের সংখ্যালঘু বললে তাকে আন্ডারমাইন করা হয়। ধরেন আমরা সরাসরি হিন্দুই যদি বলি, যে হিন্দুদের বাড়ি ঘরে যে হামলা হয়েছে সবকিছু পলিটিক্যাল হয় নাই, এটা ঠিক। আবার যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা একই বয়ান দেয়। মানে এবার অন্তর্বর্তী সরকার যে বয়ানটা দিচ্ছে এই বয়ানটা আওয়ামী লীগ দিত, এই বয়ানটা বিএনপিও দিত, যে যখন তাদের আমলে যখনই হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে, তারা বলতো এটার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগত বিরোধ। হ্যাঁ, আমি জানি না এবার যে ব্রেকডাউনটা দিয়েছে অন্তর্বর্তী সরকার, এটা তাদের হিসাব, কিন্তু এটা ঠিক, যতগুলো ঘটনা ঘটে সবগুলোর পেছনে পলিটিক্যাল কারণ থাকে না, ব্যক্তিগত রেষারেষি থাকে। আবার এটা বলে যে ঘটনাগুলো পলিটিক্যালি ঘটেছে আপনি এড়িয়ে যেতে পারেন না। ব্যক্তিগতভাবে ঘটুক আর পলিটিক্যাল কারণে ঘটুক, অপরাধী, সেটাকে আপনাকে জাস্ট অ্যাড্রেস করতে হবে। এখন কথা হলো যে যতগুলো ঘটনা ঘটেছে সেটা ব্যক্তিগত কারণে হোক, পারিবারিক বিরোধের কারণে হোক, আর রাজনৈতিক কারণেই ঘটুক, অপরাধী অ্যারেস্ট হয়েছে কিনা, অপরাধী ধরা পড়ল, অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করা দরকার। কি কারণে ঘটেছে সেটা সেকেন্ডারি। আমার কথা হলো যে গত ১.৫ বছরে যতগুলো হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, কি ব্যক্তিগতভাবে নিগ্রহের শিকার হয়েছে, তার বিচারটা হয়েছে কিনা, অপরাধীরা গ্রেপ্তার হয়েছে কিনা, আগে আপনি অপরাধীকে ধরেন, তারপরে আপনি বলেন যে এটার সঙ্গে পলিটিক্স আছে কিনা। ফলে আগে অপরাধী না ধরে আপনি যদি একে এই ব্রেকডাউন দেন যে না এর মধ্যে পলিটিক্যাল উপাদান পাওয়া যায় নাই, এই কথা বলার অর্থ হলো যে আপনি এটাকে অ্যাড্রেস করছেন না, আপনি এটাকে আন্ডারমাইন করছেন। এই প্রবণতাটা খারাপ। ২৩ তারিখে আপনিও একটা সেমিনারে অংশগ্রহণ করতে যাচ্ছেন, কি হচ্ছে দিল্লিতে, কি করছে আওয়ামী লীগ? সত্যি কথা বলতে কি, এটা আওয়ামী লীগের প্রোগ্রাম না। এখানে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব এফসিসি তারা এই ইভেন্টটা আয়োজন করেছে। এটি মূলত একটি প্রেস কনফারেন্স, এবং এখানে এফসিসিতে ৫৬টা দেশের প্রেস ক্লাবস আছে, তাদের একটা অ্যাসোসিয়েশন আছে যার নাম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবস, আইএপিসি। আইএপিসি এটাকে অর্গানাইজ করেছে এফসিসির ব্যানারে, এবং তারা এখানে ২ মাস ধরে তারা যে বিষয়টা তুলে ধরতে চায় যে সারা বিশ্বে বাংলাদেশে কি ঘটছে এবং আসন্ন যে নির্বাচন ১২ই ফেব্রুয়ারির, সে বিষয় নিয়েই আওয়ামী লীগের মানে মতামতটা কি, কারণ বৃহত্তম দল যাদেরকে বাদ দিয়ে এই নির্বাচন হতে যাচ্ছে, সুতরাং এ বিষয়ে তারা আন্তর্জাতিক মহলের কাছে তথ্য তুলে ধরতে চায়, এবং তারা অনুরোধ করেছে যদি আওয়ামী লীগ প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যদি কোনো বক্তব্য সেখানে রাখেন দেশবাসীর উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে, যে আসলে কি হতে যাচ্ছে এই ১২ই ফেব্রুয়ারির নির্বাচন এবং ভোটারদের করণীয়টা কি। তো সে কারণে এই সেমিনারটা ২৩ তারিখে আয়োজন করা হয়েছে সেখানে, এবং সেখানে সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে উপস্থিত থাকবেন বলে তারা নিশ্চিত করেছেন। আপনারা হয়তো ইতিমধ্যে যে পোস্টকার্ডটা বিলি করা হয়েছে এফসিসি থেকে সেটা পেয়েছেন, যেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন থাকবেন, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেল, থাকবেন সাবেক এমপি হাবিবে মিল্লাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন, আইনের ডিন এবং অধ্যাপক ডক্টর মাসুম বিল্লাহ, এবং থাকবেন কি বলে নাট্য অভিনেত্রী রাজনৈতিক কর্মী রোকেয়া প্রাচী। তো এতজন লোক থাকবেন সেখানে, মডারেটর হিসেবে কাজ করবেন এই ইভেন্টের যারা উদ্যোক্তা
এফসিসি ক্লাবের সভাপতি। আমিও নগণ্য একজন কর্মী, যুক্তরাষ্ট্র থেকে সেখানে গিয়ে আমি যুক্ত হব ইনশাল্লাহ, এবং আমি সেখানে এই টিমের সঙ্গে হয়তোবা একটু সহায়তা করার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রে রেজিস্ট্রিকৃত বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ তার সদস্য সচিব হিসেবে আমার সেখানে যে মানবাধিকার বিষয় নিয়ে বাংলাদেশ পদদলিত হচ্ছে সে বিষয়ে কিছু বলার সুযোগ থাকলে আমি সেটা উত্থাপন করব। এটি হচ্ছে মূলত এই 23 তারিখের ইভেন্টের মূল প্রতিপাদ্য। কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। শেখ হাসিনা কি থাকবেন এই তিনি কি এখানে বক্তব্য রাখবেন ইন পার্সন, নাকি ফোনে, নাকি ভিজুয়ালি আসবেন? এটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে বক্তব্য রাখবেন। উনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখতে পারেন, অথবা ওনার রেকর্ডেড মেসেজ, রেকর্ডেড বার্তা আমরা সেখানে প্রচার করতে পারি। তবে উনি বক্তব্য রাখবেন, এটা নিশ্চিত। আমার খুব জানতে ইচ্ছে করছে, ধরেন উনি 5ই আগস্টের পরে আমরা কেউ তাকে দেখিনি, মানে কৌশলটা কি? আওয়ামী লীগের ধরেন আরাফাত সিদ্দিকী ইদানিং একটু তাকে মানে ভার্চুয়ালি দেখি, কিন্তু মানে স্ট্র্যাটেজিটা কি যদি একটু বলতেন, প্রকাশ্য আসতে অসুবিধাটা কোথায়? এ বিষয়ে আমি বলতে পারবো না, কারণ উনি সারা বিশ্বে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন গ্রুপে উনি বক্তব্য দেন, এবং আমাদেরও সেই সৌভাগ্য হয়েছে ওনাকে নিয়ে অনুষ্ঠান করার, এবং উনি অডিও বার্তা দিয়ে অথবা সরাসরি লাইভে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং এ বিষয়ে ওনার কাছে মানে যেটা আমাদের জিজ্ঞাসা ছিল যে আপনি ভিডিও বার্তায় যুক্ত হতে পারেন, কথা বলতে পারেন, ওনার উত্তর হচ্ছে আপাতত না। কিন্তু ভারত সরকার বা কোনো গোয়েন্দা সংস্থা বা অন্য কোনো জায়গা থেকে কোনোভাবে কোনো বাধা নিষেধ ওনার উপরে আরোপ করার নাই। যেটি উনি বলেন যে উনি একজন ফ্রি পলিটিক্যাল লিডার হিসেবে ভারতে অবস্থান করছেন, এবং there is no restriction at all on her the democratic practice, social media practice, সেখানে কথা বলার, মতামত দেওয়ার বা কোনো অনুষ্ঠানে যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ সেখানে নেই। জি, আরেকটি বিষয় আমি একটু জানতে চাই, ধরেন এই সেমিনারে কি হবে? আপনারা সেমিনারটির নাম দিয়েছেন সেফ বাংলাদেশ ডেমোক্রেসি, রাইট? জি জি, মানে কি বলতে চান এখান থেকে? ডেমোক্রেসি ইজ দি টার্ম, যেটা হচ্ছে যে এটা একটা আমব্রেলা। সেই আমব্রেলা যদি থাকে সেখানে জনপ্রতিনিধি নির্বাচন করার, জনগণের যে মতামত প্রতিফলিত হওয়ার যে সুযোগটা থাকে, সেটা গণতন্ত্রের প্রধান উপজীব্য। এরপরে যেটা হচ্ছে যে দেশে গণতন্ত্র নাই, আমরা গত 18 মাসে যেটা দেখছি যে বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল আওয়ামী লীগের উপরে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, সাংবাদিক, বুদ্ধিজীবী, কবি যারা সেকুলার তাদের উপরে, এবং যারাই এই সরকারের সমালোচনা করবে তাদের উপরে এই নিপীড়ন, নির্যাতন চলছে। এটাও ডেমোক্রেসির একটি পার্ট। সুতরাং আমরা বলি যে প্রেস অফ ফ্রিডম, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ স্পিচ, এর কোনোটাই বাংলাদেশে নাই। সুতরাং তার সাথে সাথে যেটা নাই সেটা হচ্ছে আইনের শাসন একেবারে অবলুপ্ত হয়েছে। আদালতে, পুলিশের কাছে কোথাও মানে জনগণের মানে মৌলিক যে মানবাধিকার, মৌলিক যে চাহিদা সেটা পূরণের ন্যূনতম সুযোগ নেই, এবং মব ভায়োলেন্স দিয়ে হাজার হাজার মানুষকে যেমন হত্যা করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, লুটতরাজ করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, ভুয়া মামলা দেওয়া হচ্ছে, এর কোনোটারই প্রতিকার পাওয়ার মতো কোনো জায়গা নাই। তার মানে গণতন্ত্রের মানে কি বলে বিতরণ, যে গণতন্ত্রের অ্যাবসেন্স থাকলে যেটা হয় সেটা হচ্ছে। সুতরাং আমাদের মূল ফোকাল পয়েন্ট, আমরা গণতন্ত্রকে যদি পুনরুদ্ধার করতে পারি, গণতন্ত্র যদি ফেরত আসে, তাহলে এই সকল কিছুই দূরীভূত হবে, এবং অনির্বাচিত, অবৈধ, দখলদার, তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট যারা ক্ষমতা দখল করেছে, ক্ষমতায় আছে, এটা কোনো ক্রমেই আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র, গণতন্ত্র কোনো কিছু পারমিট করে না। তো সেই জন্যই আমাদের একমাত্র
এবং অন্যতম দাবি হচ্ছে টু রিইনস্টেট ডেমোক্রেসি ইন বাংলাদেশ। জি, আমি এরকম একটি জিনিস শুনতে পেয়েছি, মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ নাকি খুব শিগগিরই দেশে ব্যাক করবেন। এটির ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাবো। তার আগে একটু সাবির মুস্তাফা, আওয়ামী লীগের এই যে প্রেস কনফারেন্স, সেমিনার, এগুলো নিয়ে আপনি নিশ্চয়ই অবজার্ভ করছেন, আপনার পর্যবেক্ষণ কি? হ্যাঁ, আমি অবজার্ভ করছি, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে তারা খুব কৌশলে এটাকে আওয়ামী লীগের সেমিনার বা প্রেস কনফারেন্স বলছে না। এই যে ধরুন যেটা হয়ে গেল হাসান মাহমুদ এবং নিজুম মজুমদারের আয়োজনে যেটা হলো, তো এটা নিজুম মজুমদার নিজেই বলছে এটা আওয়ামী লীগের অনুষ্ঠান না। আমরা জাতিসংঘের যেই রিপোর্টটা দিয়েছিল 2024 সালের জুলাই এবং আগস্টে যেই প্রায় 1400 লোক নিহত হওয়ার যে খবর, মানে যে রিপোর্টটা তারা দিয়েছিল, সেই রিপোর্টের একটা জবাব তারা তৈরি করেছে এবং সেই জবাবটা তারা প্রথমে জেনেভায় একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে পেশ করেছে, এখন দিল্লিতে পড়ছে। এখন আবার শুক্রবারে আরেকটা সেমিনার হতে যাচ্ছে সেখানে। তো দেখে মনে হচ্ছে যে তারা একটু কৌশল অবলম্বন করছে। হয়তো ভারত সরকার একটু অস্বস্তিতে থাকবে যদি আওয়ামী লীগ তাদের দলীয় ব্যানারে দলীয় কার্যক্রম শুরু করে দেয়, তাহলে হয়তো একটা ডিপ্লোম্যাটিক একটা ঝামেলা তৈরি হতে পারে। সেই জন্য তারা ভিন্ন কৌশলে, ভিন্ন ব্যানারে, ভিন্ন ইস্যু সামনে নিয়ে এইগুলো করছে, যার ফলে মানে এখানে ভারত সরকার বলতেই পারে যে না, এটা আওয়ামী লীগের কার্যক্রম না, এটা ভিন্ন কার্যক্রম। কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে নির্বাচন আসছে বাংলাদেশে, এখানে তো একটা ডেফিনিট একটা পরিবর্তনের, যেটাকে বলে যে ফর্মালাইজেশন হবে, একটা আইনি ব্যবস্থা হবে। নির্বাচন হয়ে গেলে একটা নতুন সরকার ক্ষমতায় আসবে। এর মধ্যে যদি গণভোটে যদি হয়ে যায়, তো সেখানে গণভোটের যে নানান বিষয় আছে সেগুলা মানে সংবিধানে জুলাই সনদ যেটাকে তারা বলে, সেই জুলাই সনদ সংবিধানে যুক্ত হয়ে যাবে। তো এটা একটা ব্যাপক ঘটনা। তো সেই ঘটনা আওয়ামী লীগ দূর থেকে দেখছে, আওয়ামী লীগ মাঠে উপস্থিত না। এখন এমন হতে পারে যে ঘটনাবলী তার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, কারণ সে কোনোভাবে এই ঘটনাবলীকে প্রভাবিত করতে পারছে না, কোনো প্রতিহত করতে পারছে না, অংশগ্রহণ করতে পারছে না, প্রভাবিত করতে পারছে না। তো এই যে দিল্লিতে এই কার্যক্রম, এটা আমার মনে হয় এটার মাধ্যমে আওয়ামী লীগ একটা মানে বক্তব্য দিতে চাচ্ছে যে এই ডিবেটে আমারও একটা অংশগ্রহণ করা দরকার। এবং এটা করার রাস্তা হচ্ছে যে আমি মানে আমার কোনো উপায় নেই, আমাকে দিল্লিতে বসে এটা করতে হচ্ছে এবং ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে এটা আমাকে করতে হচ্ছে। বলছেন যে আওয়ামী লীগ এটিকে প্রতিহত করতে চায়, প্রভাবিত করতে চায়। দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এইটা। ওকে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগ প্রতিহত করার মতো কোনো কর্মসূচি কি এর মধ্যে দিয়েছে, দেখেছেন? কোনো চেষ্টা আদৌ তারা করেছে? শুনেন, আমার মনে হয় আওয়ামী লীগের এই নির্বাচন প্রতিহত করার মতো কোনো শক্তি নাই। যদি থাকতো তাহলে তারা মাঠে নামতো, যদি নাই বলেই তাদেরকে মাঠে দেখা যায় না। এটা একটা সত্য কথা। যদি আওয়ামী লীগের অস্বীকার করে তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আওয়ামী লীগের সেই সাংগঠনিক শক্তি এই মুহূর্তে দেখি না বাংলাদেশে কিছু করার। মাঝে মধ্যে ঝটিকা মিছিল করার একটা চেষ্টা হয়েছিল, আপনি দেখেছেন 20-25টা। হ্যাঁ, না এখন করছে না, কারণ ওগুলো তো কোনো ফল বয়ে আনেনি। সো আমার মনে হয় এই যে সেমিনার, এই যে প্রেস কনফারেন্স, এটা হচ্ছে আওয়ামী লীগ ভিন্ন একটা পথ দিয়ে এই ডিবেটে, এই আলোচনায়, এই প্রক্রিয়ায় নিজের একটা অবস্থান সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ না হলে পুরো জিনিসটা তার হাতের নাগালে, তাকে ছাড়াই হয়ে যাচ্ছে। এবং এটা তো আওয়ামী লীগ কোনোভাবেই মেনে নিতে পারে না, কারণ তারা বাংলাদেশের বৃহত্তম দল বা বৃহৎ দল দুটো দলের একটি। সো তারা কি করে বসে থাকবে যখন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এভাবে হয়ে যাচ্ছে? হবে তাহলে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচনের আয়োজন, সেটি কেমন নির্বাচনই বা হবে? সেটি কি গ্রহণযোগ্য নির্বাচন হবে? না, এই নির্বাচনটা যে গ্রহণযোগ্য হবে না নানা কারণে হবে না। শুধু যে আওয়ামী লীগকে বাদ দিচ্ছে তা না, এখানে মনে হচ্ছে যে না, এখানে একটা পাতানো খেলার একটা চেষ্টা করা হচ্ছে, যে নির্বাচনের আগে আমরা নির্বাচন করব, আমরা এটা নিব, তোমরা এটা নিব। এমনকি জামাতে ইসলামী তো আরেক কদম এগিয়ে গিয়ে নির্বাচনের পরে কি হবে, কি ধরনের সরকার হবে, তারা মিলেমিশে সরকার করবে, অর্থাৎ সংবিধান আসলে কোনো বিরোধী দল থাকবে না, এরকম একটা ভাব জামাতে ইসলামী নিয়ে ফেলেছে অলরেডি। তো এইসব দেখে মনে হচ্ছে যে নির্বাচনটা একটা কি বলবো, একটা হাস্যকর জিনিস হয়ে যেতে পারে। অনেকেই কিন্তু এখন বলছেন যে এখনো দেশে নির্বাচনের কোনো তাপ দেখা যাচ্ছে না, মানে মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই, দলগুলো তেমন আগ্রহের সাথে নির্বাচনের প্রচারণা বা যে মানে প্রস্তুতি
যেটা তারা সাধারণত করে থাকে, সেগুলো দেখা যাচ্ছে না দলগুলোর মধ্যে। এটা খুবই একটা তা নিস্তেজ। আপনি যে বলছেন যে আওয়ামী লীগ কোনো প্রভাব রাখতে পারছে না, আপনি জানেন আওয়ামী লীগ অনলাইনে একটা ক্যাম্পেইন চালাচ্ছে যে কিসের হ্যাঁ কিসের না ভোট দিতেই যাব না। সো ওয়াই ডোন্ট ইউ থিঙ্ক যে এই যে মানুষের ভিতরে আগ্রহ নাই, এই ক্যাম্পেইনের একটা প্রভাব? আমি এই ক্যাম্পেইনটা আমি দেখিনি, সো এই ক্যাম্পেইনটা আমার আমার ইনবক্সে পৌঁছায়নি, কাছে আমি এটা নিয়ে মন্তব্য করতে পারবো না যে এটা কত লাখ লোক, কতটুকু লোক এটা দেখছে বা প্রভাবিত হচ্ছে। এটা এটা চলছে, যাই হোক। কিন্তু সাবির মুস্তাফা, আপনি যে বলছেন যে আওয়ামী লীগের প্রভাব রাখার মতো সক্ষমতাই নাই, সাংগঠনিক শক্তিই নাই, এই কথাটি যখন বলেন তখন আমি ধরেন মোহাম্মদ আলী সিদ্দিক ভালো বলতে পারবেন, কিন্তু শেখ হাসিনার সঙ্গে সাম্প্রতিক সময়ে দেখা করেছেন এমন অন্তত ৩-৪ জনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা প্রত্যেকেই বলছেন তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী, অত্যন্ত মানে আগের যে কোনো সময়ের তুলনায় উনি নাকি এখন কনফিডেন্ট, যারা তাকে ইন পার্সন দেখেছে তার কথা শুনেছে। ফলে যদি সাংগঠনিকভাবে তার কোনো দুর্বলতা থাকতো, যদি প্রভাব রাখতে না পারতো, তাহলে তো তারকে বিমর্ষ লাগার কথা। তাকে এত ইভেন তিনি নাকি খুবই হাস্যোজ্জ্বল, বলবো না কারণ দেশে এরকম একটা পরিস্থিতি, উনি হাস্যোজ্জ্বল, উনি খুবই স্বতঃস্ফূর্ত, মোর কনফিডেন্ট। আচ্ছা, শেখ হাসিনার সেলফ কনফিডেন্স নিয়ে কখনো কোনো প্রশ্ন কখনোই ছিল না। এমনকি আমরা যদি দল এরকম নাজুক না না অবস্থায়, আচ্ছা শোনেন, আওয়ামী লীগের আত্মবিশ্বাসের একটা পরিচয় তো আমরা দেখলাম 2024 সালের জুলাই মাসে, যখন দলের সাধারণ সম্পাদক বললেন যে আন্দোলন দমন করতে ছাত্রলীগই যথেষ্ট, এবং তারপরে আমরা দেখলাম কি হলো, ছাত্রলীগই আবির ভাই, আমার এই হচ্ছে তাদের আত্মবিশ্বাসের নমুনা। সো এই আত্মবিশ্বাস নিয়ে আমি কিন্তু কনভিন্স আবির না ভাই, যে দেখুন আপনি, আমার মনে হয় কি আপনি আরেকটু গভীরে গিয়ে যদি বলতেন, কারণ হচ্ছে গিয়ে আমরা তো এখন গত 1.5 বছরে 18-19 মাসে আমরা তো এর মধ্যে জেনে গেছি যে আওয়ামী লীগের কর্মীরা মাঠে মানে প্রস্তুত ছিল, কিন্তু তাদের মাঠে নামার কোনো নির্দেশনা ছিল না, ফলে তারা কিন্তু কেউ মাঠে নামেনি। 5 থেকে 10 লাখ কর্মী তাদের ঢাকা শহরে হাজিরা ছিল, কিন্তু তারা মাঠে নামেনি, কারণ তাদেরকে ওই নামার নির্দেশনা দেয়া হয়নি। এটা তো আমরা এখন কম বেশি সবাই জানি। না জানি না, এগুলো আপনাদের বলা হচ্ছে, এই গল্প এখন ফাঁদা হচ্ছে। ইয়েস, ও রিয়েলি? আপনি বলেন না যেটা একটা ফ্যাক্ট, আমি জানি এই গল্প ফাঁদা হচ্ছে, আপনি সেটা বিশ্বাস করছেন। ও, আপনি বিশ্বাস করছেন না, কারণ আমি বিশ্বাস করছি না। আমি বিশ্বাস করছি এই কারণে আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ এগুলো আছে, সেই জন্য আচ্ছা, আমি বিশ্বাস করছি। আমি তথ্য প্রমাণের ভিত্তিতে এটা বিশ্বাস অবিশ্বাস না, ফ্যাকচুয়ালি বলছি। মোহাম্মদ আলী সিদ্দিকী, আপনি নিশ্চয়ই এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে যে আওয়ামী লীগের কোনো প্রভাব নাই? এটি আপনারা অনেকেই বলে আওয়ামী লীগের প্রভাব নাই, আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগ দেশ আর আসলে বিষয়টি কি? ধন্যবাদ সাবির মুস্তফা ভাই, উনি ওনার স্বাধীন মত প্রকাশ করেছেন। আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে 24 জুলাই আগস্ট তো কল্ড অভ্যুত্থান, এই অভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ তারা করেছে স্নাইপার রাইফেল দিয়ে 6.72, এবং সেটার বহু আত্মস্বীকৃত মানে গল্প আমাদের সামনে আছে। জননেত্রী শেখ হাসিনা উনি নিজে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে উনি রক্তপাত এড়াতে উনি পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি তাদের কাউকে নির্দেশনা দেন নাই যে তোমরা এই ইসের উপরে গুলি চালাও, মিছিলের উপরে। অন্তর্ঘাতমূলক কার্যক্রম যারাই মেটিকুলাস ডিজাইন করেছে তারা ভিতর থেকে স্নাইপার রাইফেল দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে গুলি করেছে, যার বহু ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে। উনি রক্তপাত এড়াতে উনি দেশ ত্যাগ করেছেন। অনেকে যে শব্দটা ব্যবহার করেন যে উনি পালিয়েছেন, শেখ হাসিনা পালানোর মানুষ না, উনি পালান নাই এবং পালানোর প্রশ্নই ওঠে না। দিনের আলোতে সেনা তত্ত্বাবধানে বিমানে করে, হেলিকপ্টারে করে উনি পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন। ওনার যে কোটি কোটি নেতাকর্মী আছে, আপনারা অবশ্যই সেটা আস্থায় নেবেন যে আওয়ামী লীগের জনমত এখন 70%-এর উপরে। এই জনমতকে আমি যদি আমলেও না নেই, সর্বশেষ নির্বাচনে 48% ভোট পাওয়া একটা দল, তাদের ভোটার, তাদের কর্মী এবং নেতা, এটা মিলিয়ে তারা চাইলে যে কোনো সময় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঢাকা শহর কেন যে কোনো জায়গায় ঘটাতে পারে। যেহেতু তারা বিচ্ছিন্ন আছে,
এবং যে মবের সংস্কৃতি চলছে, তার পাশাপাশি আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রায় 450 থানা লুট হয়েছে, অগ্নিসংযোগ করে তার অস্ত্রগুলা জঙ্গি সন্ত্রাসীদের হাতে গেছে। তারা একটা জেলখানা ভেঙে সমস্ত জঙ্গিদেরকে নরসিংদী থেকে বের করে নিয়ে গেছে। জেলখানা থেকে সকল জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে একের পর এক জাহাজ ভর্তি কি আসছে আমরা জানি না। দক্ষিণাঞ্চলে রোহিঙ্গা কি বলে সন্ত্রাসী যারা আছে, আরসা আছে, অন্যান্য সংগঠন সলিডারিটি, রোহিঙ্গা সলিডারিটি, তাদের কাছে প্রচুর অস্ত্র। এবং জামাতের নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তাদের কাছে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল, ছাত্র নেতারা সহ। এরকম একটি অবস্থায় যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে সংঘাতে লিপ্ত হয়, তাহলে সেখানে ব্যাপক রক্তপাতের আশঙ্কা আছে। আমি মনে করি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে জননেত্রী শেখ হাসিনা তার কর্মীদেরকে সংগঠিত করছেন এবং সময় মতো উনি নির্দেশনা দেবেন, এটা আমার বিশ্বাস। সেই আস্থা এবং বিশ্বাস থেকে সারা দেশের নেতাকর্মীরা যারা দেশ ছাড়া, যারা ঘর ছাড়া, যারা নির্যাতন নিপীড়নের শিকার, এবং লক্ষ লক্ষ কর্মী যারা জেলখানায়, তাদের ভবিষ্যৎ চিন্তা করে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে হয়তো এরকম সমাবেশ বা কর্মসূচি দেয়া হয় নাই। তবে আওয়ামী লীগ আন্দোলনে পরীক্ষিত একটি শক্তি দল, তারা যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে আইয়ুব শাহী থেকে শুরু করে জিয়া, এরশাদ, খালেদা জিয়া, তাদের ক্ষেত্রে আন্দোলনে তারা প্রমাণ করেছে এবং ভবিষ্যতে প্রমাণ করবে আমি বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে হ্যাঁ সময়ের জন্য সাময়িকভাবে হয়তো বা তারা অসংগঠিত, এই কথাটা আমি একমত সাবির মুস্তফা ভাইয়ের সঙ্গে, যে অসংগঠিত, তারা নির্বাচন প্রতিহত করতে পারবে না। আপনারা দেখেছেন যে 2014 সনে বিএনপি জামাত জোট তারা এই নির্বাচন প্রতিহত করার নামে যে কি বলবো সন্ত্রাস এবং মানে কি বলবো অরাজকতার একটা পরিবেশ তৈরি করেছিল। কত শত মানুষের জীবন গেছে, কতজন পুলিশ, কতজন শিক্ষক, কতজন সাধারণ মানুষের জীবন গেছে মলোটভ ককটেলে। এবং আওয়ামী লীগ কিন্তু নির্বাচন প্রতিহতেরও কোনো ঘোষণা দেয়নি, শুধুমাত্র সজীব ওয়াজেদ জয় বলেছে যদি একপেশে নির্বাচন হয় দেশে ভায়োলেন্স হতে পারে। তো ভায়োলেন্স হতে পারে যদি আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারি, আমার মতামতকে উপেক্ষা করে জবরদস্তিমূলক ভাবে একটি কি বলে যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখতেছে, এটা পৃথিবীর মনে হয় কোনো দেশ বা কোনো ব্যক্তিত্বই বিশ্বাস করে না যে তাহলে মানে শান্তির সুবাতাস বয়ে আনবেন এই শান্তিবাবু মোল্লা ইউনূস। আমি এটা বিশ্বাস করি। জি, সাবির মুস্তাফা, ধরেন আওয়ামী লীগের কোনো প্রভাব নাই, সাংগঠনিক সক্ষমতা নাই, কিছুই নাই, ধরেন তারা পালিয়েও গেছে, ধরেন তাহলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না কেন? কেন আওয়ামী লীগকে এত ভয়? এই তো আপনার শেষ শব্দই হচ্ছে আসল ভয়। এটা পরিষ্কার যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের আশেপাশের যেসব গোষ্ঠী, তার সমর্থক গোষ্ঠী আমি তাদেরকে বলি, তারা আসলে তারা জানে আওয়ামী লীগ ছত্রভঙ্গ হয়ে গেছে। 5ই আগস্টের পর তারা ছত্রভঙ্গ, অনেক নেতা জেলে, মিনিস্টার, এমপি এবং অন্যান্য নেতা জেলে, অনেকের বিরুদ্ধে শত শত হাজার হাজার লোকের বিরুদ্ধে মামলা, অনেকে বিদেশে চলে গেছে, কিন্তু তারপরেও তারা জানে যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল এবং এই দল আপনি একটা কলমের খোঁচায় কার্যক্রম নিষিদ্ধ করলেই সে গায়েব হয়ে যায় না, সে থাকে, কারণ এটা বংশ পরম্পরায় মানুষ আওয়ামী লীগের সমর্থন কর্মী এটা হয়। তো এই ভয়টা তাদের আছে যে আওয়ামী লীগকে সুযোগ দিলে আওয়ামী লীগ হয়তো সেই 2008 সালের 48% ভোট নিয়ে ফিরবে না, কিন্তু এনাফ ভোট হয়তো সে সেকেন্ড পজিশনে চলে যেতে পারে। তো এই একটা ভয় আছে যে তারা চায় না যে আওয়ামী লীগ আবার সিনে ফিরুক। কারণ এই একটা জিনিস হচ্ছে যে যারা এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে তারা কিন্তু অন্যান্য অভ্যুত্থানের চেয়ে এটা ছিল ভিন্ন, কারণ এখানে সহিংসতার মাত্রাটা ছিল অভূতপূর্ব। এরকম সহিংসতা কোনো রাজনৈতিক আন্দোলনে বাংলাদেশে আগে দেখা যায়নি। এর ফলে তারা মনে করছে, এবং তারপরে যে প্রতিহিংসা রূপ আমরা দেখলাম, যে মব ভায়োলেন্স এবং যেভাবে আক্রমণ বা আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর, এবং শুধু আওয়ামী লীগ নেতাকর্মী না, আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের আদর্শে
কোনো মতে বিশ্বাস করে এরকম লোকজনদেরকে যেভাবে চাকরি থেকে বের করে দেওয়া, এবং এখনো সেটা ঘটছে। তো এইসবের ফলে তাদের হয়তো একটা আশঙ্কা আছে যে আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরতে পারে, ক্ষমতার আগেও রাজনীতিতে ফিরতে পারে, তাহলে তাদের উপর একটা আক্রোশ, তাদের আক্রোশ নেমে আসবে। এবং আমার মনে হয় এই এই একটা ভয় থেকেই তারা চায় যে আওয়ামী লীগকে কোনো মতে রাজনীতি থেকে দূরে রাখতে। এবং ইউনূস সেটাই করে দিয়েছে। এটা কিন্তু ইউনূস প্রথমে করতে চায়নি, পরে তারা 3 দিন ধরে এনসিপি এবং জামায়াতের কর্মীরা প্রতিবাদ করলো, মিছিল করলো। প্রথমে যমুনার সামনে 2 দিন, তারপরে শাহবাগে গিয়ে 1 দিন, ব্যাস হয়ে গেল। সরকার এটাকে কার্যক্রম নিষিদ্ধ করে দিল এবং তারপরের দিনই ইলেকশন কমিশন তার নিবন্ধন স্থগিত করে দিল। কাজে এটা আমার মনে হয় একটা পিওর একটা ভয় থাকে, যদিও তারা নানান ব্যাখ্যা দেয় যে যেই দল এত ফ্যাসিবাদী আচরণ করেছে এবং শত শত লোককে খুন করেছে, গুম করেছে ইত্যাদি। তো আমার মনে হয় না এই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ আর তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা জাস্ট ওই স্রেফ ওই ভয় থেকে যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরলে এখন যারা ক্ষমতায় আছে তাদের অবস্থা একটু বিপজ্জনক হয়ে পড়তে পারে। জি, মোহাম্মদ আলী সিদ্দিকী, এমনিতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কবে নাগাদ দেশে ফিরবেন, এরকম কিংবা নির্বাচনের আগে তারা কিছু করবে কিনা, যেটি সাবির ভাই বললেন, একটা নির্বাচন মানে হবে কিনা মানুষের এটা নিয়ে তুমুল, প্রায় 90% মানুষের সন্দেহ। আমি জরিপেও দেখলাম 82% মানুষ মনে করে যে নির্বাচন হবে না। এই তারপরেও যদি তারা কোনো রকমে একটা নির্বাচন করে নিতে পারে তাহলে তো অনেক কিছুই আমূল বদলে যাবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ কি করছে আমাদেরকে একটা ধারণা দিতে পারেন? ধন্যবাদ আপা। আপনি জনমতের যে প্রতিফলন দেখলেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি 12 তারিখে নির্বাচন হচ্ছে না। কারণ ইতিমধ্যে এনসিপি ঘোষণা দিয়েছে তারা নির্বাচন থেকে সরে যাবে। জামাত আগাগোড়াই চাচ্ছে যে তারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় না, তারা যেনতেন ভাবে। জামাতের আমির বলেছেন যে জনগণ ভোট দিক আর না দিক, আমরা এবার সরকার গঠন করব। এবং ওনার আরো বিকৃত কিছু মন্তব্য আছে। তাদের 54 বছর পরে, স্বাধীনতার 54 বছর পরে তাদের একটা খায়েশ জাগছে, তারা ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়, তারা ইসলামী মানে হুকুমত কায়েম করতে চায়, শরিয়া আইন চালু করতে চায়, এবং তাদের ব্রাদারহুড যে পাকিস্তান, আফগানিস্তান বা অন্যান্য তাদেরকে নিয়ে এবার তারা একটা সম্মুখ সারিতে দাঁড়াবেন। ইতিমধ্যে ইউনূস যদিও প্রধান উপদেষ্টা, কিন্তু সরকার চালাচ্ছে জামাত। হ্যাঁ, এটা বুঝতে কারো অসুবিধা থাকে না। আর বিএনপির প্রতি যে ভয় তাদের, যদিও তারা এক মায়ের দুই ভাই, কিন্তু তাদের মধ্যে একটা দূরত্ব এই ক্ষমতার কেন্দ্রিক তৈরি হয়েছে। আমি যেটা বিশ্বাস করি যে আমরা বিভিন্ন সামরিক শাসন আমলেও দেখেছি তারা তোয়াক্কা করেনি জনমতকে। এবং আমি যদি ইতিহাস থেকে শিক্ষা নিতে বলি তাদেরকে, যে যেনতেন ভাবে একটি নির্বাচন করে কি বলে এরা সরকার গঠন করলো, সেটা জামাতের ভাষায় তারা কি বলে সর্বদলীয় সরকারি করুক আর জোটবদ্ধ সরকার গঠন করুক, এটা ধোপে টিকবে না। কারণ মানুষের জীবনের মানের নাবিশ্বাস উঠেছে। মানুষ সেই আগের দিনে শেখ হাসিনার যে উন্নয়ন, শেখ হাসিনার আমলে যে ভালো ছিল, সেই ভালো থাকার বিষয়টা প্রতিধ্বনি করছে তাদের বক্তব্য দিয়ে। আমি যেটা বিশ্বাস করি যে 12 তারিখ যদি নির্বাচন হয়ও, পরের দিন থেকে 13 তারিখ থেকে প্রেক্ষাপট পরিবর্তিত হবে। সেই প্রেক্ষাপটটা কি? যেমন ইউনূস স্বপ্ন দেখছে যে সে রাষ্ট্রপতি হবে। সে তো ক্যান্ডিডেট না, এখানে সে নির্বাচনে দাঁড়াচ্ছে না, দাঁড়াতে পারবেও না। তাহলে সে কি করে কি বলে রাষ্ট্রপতি হবে বা এই সরকারে থাকবে? আর তার দল, তার প্রেডিকশন অনুযায়ী হয়তো 6 জন মন্ত্রী হবে এনসিপি থেকে, কেউ কেউ সংসদ সদস্য নির্বাচিত হবে। তাহলে 6 জন যাদের কি বলে সংসদ সদস্য, তারা তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে না। এবং সে অনুযায়ী উনি আগামী মার্চ মাসে জাপান সফর করবেন, এরকম একটা কর্মসূচি নির্ধারণ করেছেন। আমার কাছে একদিকে মনে হয় যে ওনার সেই আগের মেটিকুলাস ডিজাইনেই উনি আছেন। ওনাকে যারা নিয়োগ দিয়েছেন সেই নিয়োগকর্তারাই তাদের প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। এবং সেটা হচ্ছে যে একটা প্রহসনের নির্বাচন খেলা, খালি ওই দিন একটা রায় ঘোষণা করা, যেটা আমরা আগেও সামরিক শাসন আমলে নির্বাচনের স্বরূপ দেখেছি। জিয়াউর রহমানের
রেফারেন্ডাম আমরা দেখেছি, আমরা এরশাদের আমলের নির্বাচনে দেখেছি যে ক্যান্টনমেন্ট থেকে ফলাফল ঘোষণা করা হয়েছে, উনিও হয়তো যমুনার থেকে ফলাফল ঘোষণা করবেন, করে একটা সরকার রূপ দেওয়ার চেষ্টা করবেন। যখন সংবিধান বহাল আছে, বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানকে বহাল রেখে নির্বাচন করে একটা অবৈধ অনির্বাচিত সরকার তাদের জুলাই সনদ বাস্তবায়নের জন্য এরা যে তথাকথিত রেফারেন্ডাম করছে, এর কোনোটাই ভবিষ্যতে উচ্চ আদালতে টিকবে না, যেটা সংবিধান বহির্ভূত। ফলে এই স্বপ্ন তাদের, আমি মনে করি যে নিমেষেই উবে যাবে। এবং ইউনূসের ক্ষণ এখন কাউন্টিং ডাউন হয়তো কোনো এক মানে কি বলে আর্লি মর্নিং এ আমরা সংবাদ শুনবো যে উনি বিমান যোগে ফ্রান্সে চলে গেছেন, অথবা যুক্তরাষ্ট্রে চলে গেছেন, অথবা অন্য কোনো প্রিয় দেশে চলে গেছেন। তবে উনি বুঝতে পারছেন দ্য ভেরি মেসেজ ইজ কামিং ক্লোজ টু ইট, যে এই ডিজিটাল যুগে যেখানে প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন, ক্যামেরা, ভিডিও করার সক্ষমতা এবং বিদেশি পর্যবেক্ষক থাকবেন, সেখানে উনি কি বলে এই যেনতেন ভাবে একটি নির্বাচন করে আওয়ামী লীগ সহ 14 দলীয় জোট, জাতীয় পার্টি, তারপরে আরো কিছু ছোট ছোট দল, যাদেরকে বাদ দিয়ে উনি তথাকথিত বিএনপি, জামাত, এনসিপি কে নিয়ে একটা নির্বাচন করে ফেলবেন এবং বাংলাদেশের মানুষ তা মেনে নেবে। এই মানুষ তা না, যারা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে একটি পতাকা, একটি স্বাধীন ভূমি যারা তৈরি করতে পারে, এই নিরীহ বাঙালি, তারা শৌর্যে বীর্যের জাতীয়। সুতরাং তারা যদি রুখে দাঁড়ায়, তারা যদি মাঠে নামে, আমি মনে করি এটা ওই যে ইসের মতো, ছাইয়ের মতো ফুতে উড়ে যাবে। এই সেই দিন বেশি দূরে না। এবং আমরা মনে করি এই 2026 সনে মাঝামাঝির মধ্যেই সেটা নির্ধারিত হয়ে যাবে কার কি ভাগ্য। এটা আমার প্রত্যাশা এবং বিশ্বাস। সাবির মুস্তাফা এখানে একজন একটা মন্তব্য করেছেন যে তারেক জিয়া এখন ইউনূসের হাতের পুতুল, কি হয় সামনে দেখতে হবে। কি হচ্ছে বলেন তো? সবাই বলে কি হয় সামনে দেখতে হবে, কিন্তু কেউ বলতে চাচ্ছে না সামনে আসলে কি হবে। কারণ এখানে একটা মানে প্রশ্ন চিহ্ন রয়ে গেছে, এই যে আমরা আলাপ করছি যে নির্বাচন হবে কি হবে না। এখন আমার যেটা মনে হয় যে এই নির্বাচন এবং রেফারেন্ডাম, গণভোট, এই দুইটা একদিনে হলো না। এই যে জুলাই সনদ, সেটার কিন্তু সবচেয়ে মানে বড় প্রবক্তা ছিল এনসিপি বা ওই ছাত্র নেতারা। তারা কিন্তু চাচ্ছিল জুলাই সনদ বলে একটা জিনিস, যেখানে তাদের যে গণঅভ্যুত্থান 2024 সালে গণঅভ্যুত্থান, তাকে একটা সাংবিধানিক রূপ দেওয়া হবে। এবং আওয়ামী লীগ যা করেছে সব হচ্ছে মানে খারাপ, এটাকে ফ্যাসিবাদ বলা হবে, এটাকে স্বৈরাচার বলা হবে। এবং একই সাথে এই 71-এর বিষয়টাকেও একটু ব্যাকগ্রাউন্ডে, একটু ব্যাক মানে পেছনের দিকে নিয়ে যাওয়া হবে। আর এটা মানে দেশের এখন মূল আর মানে ছবিটা হবে 24-এর মাধ্যমে। তো এইটা হচ্ছে জুলাই সনদের মূল লক্ষ্য। এখানে ঢোকা হলো এই সাংবিধানিক যে সংস্কারগুলা, সেগুলা। এখন জামাত এবং এনসিপি সবসময় চেয়েছে যে এই গণভোটটা যেন নির্বাচনের আগে হয়, নির্বাচনের আগে করে জুলাই সনদটা যেন অটোমেটিক্যালি সংবিধানের অংশ হয়ে যায়, এটা তারা চাচ্ছিল। কারণ ওইটা হলে নির্বাচন হলেও কি না হলেও কি, হয়তো না হলেই তাদের সুবিধা। এবং আমার মনে হয় তিনি এইভাবে মধুর মানে মানে বাণী দেন এবং একটা স্বপ্নের কি বলে ফুলঝুরি তিনি সৃষ্টি করেন, যে এইটা করলেই সব ঠিক হয়ে যাবে, সব আমরা একেবারে যা চেয়েছিলাম জীবনে সব আমরা পেয়ে গেলাম, এই একটা জিনিস যদি আমরা করি। আর এই সমস্ত কথা বিশ্বাস করে কেন এখন কেউ? মানে গণভোট নিয়ে এই যে সরকার এত প্রচারণা চালাচ্ছে, সরকারের নর্মালি কি হয়, একটা গণভোট যখন মানে বাংলাদেশে তো একটাই হয়েছে গণভোট, যেটা আর কি বলবো মানে ক্রেডিবল একটা গণভোট, সেটা ছিল 91 সালে। তখন তো সরকার সব দল মানে পার্লামেন্টে এই অ্যামেন্ডমেন্টটা পাশ করলো, অর্থাৎ এটার বিরোধিতা কেউ করেনি। কিন্তু তারপরে কিন্তু সরকার যেটা করেছে, অ্যাওয়ারনেস সৃষ্টি করেছে গণভোট সম্পর্কে। কিন্তু ইউনূস সাহেব যেটা করছেন যে তিনি একেবারে পুরো সরকারি যন্ত্র ব্যবহার করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তো এইটা থেকে যারা আর কি এই সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দিহান, তারা গণভোট নিয়ে সন্দিহান হয়ে যাবে। যে তার মানেটা কি, এই সরকার এত করে চাচ্ছে কেন যে হ্যাঁ ভোট হোক? বুঝলাম যে এখানে সংস্কারই আছে, কিন্তু সংস্কার তো পার্লামেন্ট করবে।
গণভোট মানে গণভোটে না হলেও কিন্তু পার্লামেন্টের কাছে ওই সংস্কারগুলোর অপশন থেকে যায়। এটা এমন না যে পার্লামেন্ট চাইলে তারা এই সংস্কারগুলো করতে পারবে না, এগুলো তো পার্লামেন্টেরই কাজ, এটা তো গণভোটের কাজ না। কিন্তু তারা পার্লামেন্টকে পাশ কাটিয়ে গণভোট দিয়ে এটা করার চেষ্টা করছে। তো এই একটা মানে বিষয় আছে। এবং আলী সিদ্দিকী সাহেব যেটা বলছেন যে ভবিষ্যতে এটা আদালতে মানে চ্যালেঞ্জ হতে পারে, এবং চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখন হবে না, কারণ এখন হলে তো এটা আর ধোপে টিকবে না। এবং এখন যেসব রাজনৈতিক দল তৎপর, বিএনপি, জামাত, এনসিপি ইত্যাদি, তারাও এখানে যুক্ত থাকবে না, কারণ তারা অলরেডি একটা ঘোষণা দিয়েছেন যে যারা আর কি জুলাই সনদে স্বাক্ষর করেছেন যে তারা এটাকে কোর্টে চ্যালেঞ্জ করবে না। তাহলে এটা এদের বাইরে থেকে কাউকে করতে হবে, কোনো আইনজীবী বা অন্য কোনো দল যারা এই জুলাই সনদের প্রক্রিয়ায় অংশীদার ছিল না। তার মানে যে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকা পর্যন্ত এই চ্যালেঞ্জটা কোর্টে হয়তো হবে না। আপনি মিউট। জি, অনেক ইন্টারেস্টিং বললেন মোহাম্মদ আলী সিদ্দিক। তো এখন ধরেন নির্বাচন, আপনি বলছেন যে হয়তো নির্বাচন একটা হয়ে যাবে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ তো আওয়ামী লীগ চেয়ে দেখবে, এটা একটি সিদ্ধান্ত তাদের। কারণ আমি তো দেখছি তাদের অ্যাক্টিভিটিতে একেবারে কবরের নীরবতা। মানে ইভেন তাদের কর্মীদের সঙ্গে যখন কথা হয় তারা অপেক্ষা করছে বলে, কিন্তু কোনো নির্দেশনা তারা পাচ্ছে না, বলেন সময় হয়নি। কবে সময় হবে? নির্বাচনের আগে কি তাদের কোনো সময় হবে? এটা ডেফিনেটলি আওয়ামী লীগের শীর্ষ নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ওনারাই বলতে পারবেন। আমারও একজন কি বলে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে আমি যেটা মনে করি যে দেশের কোটি কোটি মানুষ এই নির্দেশনার মানে তাদের করণীয় সম্পর্কে জানার অপেক্ষায় আছে। তারপরেও যেটা মনে করি যে কর্মীরা যতটুকু না জানে তার চেয়ে শতগুণ বেশি নেতারা জানেন। সে নেতারাই জানেন যে কখন ৭ই মার্চের ঘোষণা জাতির উদ্দেশ্যে আসবে, কোন মুহূর্তে ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা দিতে হবে, সেটা সেই সময়কার যে শীর্ষ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবই জানতেন। এবং আমরাও সেই অপেক্ষায় আছি যে ভাগ্যক্রমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন। তিনি জনকল্যাণে, দেশের কল্যাণে, মানুষের জন্য যা করেছেন আমি মনে করি যে এটা ১০০ বছর এই বাঙালি জাতি মনে রাখবে। এবং ওনার প্রতি আমাদেরও মুহুর্মুহু আহ্বান, আকুতি যে আপনি ডাক দেন, জনগণকে ডাক দেন, জনগণ প্রস্তুত আছে। সেই প্রস্তুতির জন্য যে ক্ষেত্র তৈরি করা, সেই ক্ষেত্রটা জানি না কতটুকুন তৈরি হয়েছে। সেটা একটা নির্বাচন হয়ে গেলেই, আমি মনে করি না যে একটা যেনতেন একটা নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে গেল। যেটা সাবির মুস্তফা ভাই বললেন যে মোহাম্মদ ইউনূস উনি কয়েক যুগ ধরে জাতিকে এরকম স্বপ্ন দেখান, এবং সেই স্বপ্নের বাস্তবায়ন যেটুকুন হয় ওনার নিজের ভাগ্যের পরিবর্তন হয়, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না।